এই এই যে উনি দেখাচ্ছে না মানুষ মারা গেছে এই মৃত্যুর জন্য দায়ী তো মমতা ব্যানার্জি নিজে। উনি তো বলেছেন উনি বেঁচে থাকতে বেসায়ার হবে না। আজ মানুষ মরছে মমতা বেঁচে আছে। উনি গেছেন দিল্লি অন্য উদ্দেশ্যে। যদি মেরুদণ্ড সোজা রাখা যদি মুখ্যমন্ত্রী হতো, আমার কর্মচারী ব্যবহার করে তুমি নির্বাচন কমিশন তুমি মানুষকে হয়রানি করছো, নির্বাচন কমিশন বাপার ক্ষমতা ছিল ইয়ে করবে। আমি অপেক্ষা করি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাসাদে পড়বেন এটুকু বলতে পারি। উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা, উচিত ছিল সেখানে যারা যারা গেছিলেন সকলকে গ্রেপ্তার করে তারপরে আইনগত প্রক্রিয়া নেওয়া। চোরেদের পারমিশন নিয়ে গিয়ে ইনভেস্টিগেশন করতে হবে নাকি? চোরেদের পারমিশন নিতে হয় না ইনভেস্টিগেশন করার সময়। চোরের আবার কি ইনভেস্টিগেশন? এভিডেন্স নিয়ে পালিয়ে এসছেন। এবং আমি বুঝতে পারছি না যে বেসিক্যালি এই ব্যাপারে ইডি সব থেকে ভালো এজেন্সি যারা বলতে পারবেন যে তারা এই যে ইনভেস্টিগেশন চলার সময় তারা কি এটি ভিডিওগ্রাফ করছিলেন? যদি ভিডিও, কারণ এটা ম্যান্ডেটরি, ফলে ভিডিওগ্রাফ যদি করে থাকেন তাহলে সেই সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘটিয়েছিলেন সেগুলো আদালতে সহজেই তারা দিতে পারবেন, প্রমাণ করতে পারবেন। কি এমন নিষিদ্ধ ক্লাসিফাইড ডাটা ছিল বাবা? বলছে আমার প্রার্থী তালিকা ছিল। আরে ভাই তোমার প্রার্থী তালিকার নাম দুদিন পরে লোকে দেওয়ালে দেওয়ালে পাওয়া যাবে, যে দেওয়ালের নিচে লোকে অন্যান্য অনেক রকম কর্ম করে। আপনি আজকে দেখছেন ফাইল চুরি, এর আগে তো অপরাধী চুরি করে নিয়ে চলে এসেছিল থানা থেকে। একজন মুখ্যমন্ত্রী তিনি কি করে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করবেন? দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলো আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেনি। এ কোন গণ্ডমূর্খদের বোঝাবে? না না, এটা খুব স্বাভাবিক আইনগত প্রক্রিয়া। তার কারণ হচ্ছে দেখুন এই ধরনের মামলায় যখন এভিডেভিট ইউজ করেছেন তখন তার পাল্টা এভিডেভিট দিবেন যখন, তখন যে কোনো আইনজীবী বা যে কোনো ম্যাটারে যারা ইনস্ট্রাকশন দেয় যে সমস্ত আধিকারিকরা তারা সেই এভিডেভিটটি পড়বেন, পড়ার পরে ইনস্ট্রাকশন দেবেন, তারপরে সেই অনুযায়ী এভিডেভিট লেখা হবে। ফলে এটা সময় সাপেক্ষ বিষয়, ফলে টাইম নেওয়াটা এটা কোনো মানে অপরাধ কিছু নয়, ফলে এটা খুব স্বাভাবিক আইনগত প্রক্রিয়া। দ্বিতীয় হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনই গ্রেপ্তার করা উচিত ছিল, সেটা অন্য বিষয়। এই আদালতের প্রসিডিংস নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আদালতের প্রসিডিংস যেমন চলছে সেরকম চলবে, ওটা সময় নেওয়াটা এটা কোনো অপরাধ কিছু নয়। কিন্তু সেদিনই ইডির উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা, এবং সেদিনই উচিত ছিল যে তার কাছ থেকে সমস্ত এভিডেন্স গুলো, যেগুলো কি এভিডেন্স সেইগুলো সব কিছু কালেক্ট করা। সেটা যদি যেহেতু করেননি, এখন মামলা চালাচ্ছেন, মামলা চলবে, তারপরে নির্দেশ হবে। তবে আমি মনে করি যে এই মামলাগুলো দ্রুততার সঙ্গে হওয়া উচিত, এবং ইডি নিশ্চিতভাবে তারা সিনসিয়ার থাকবেন, এটা হওয়া উচিত। কিন্তু তাদের সিনসিয়ারিটিটা তাদের ইনভেস্টিগেশনে থাকা উচিত, শুধুমাত্র আদালতের মামলার জন্য শুধুমাত্র নয়, আদালতের মামলার জন্য অবশ্যই থাকবে। তার আগে তাদের প্রাইম কাজ হচ্ছে ইনভেস্টিগেশন, যেটা তারা প্রপারলি সেদিন করেননি। উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা, উচিত ছিল সেখানে যারা যারা গেছিলেন সকলকে গ্রেপ্তার করে তারপরে আইনগত প্রক্রিয়া নেওয়া, অর্থাৎ এই সেই ইনভেস্টিগেশনটি সিবিআই হাতে হস্তান্তর করতে বলা, এবং তারপরে যা যা এভিডেন্স ছিল, যেগুলো কি এভিডেন্স বলে মনে করছেন সেগুলো কালেক্ট করা তাদের কাছ থেকে। কিন্তু তার সূত্র অনুযায়ী যে সংবাদ আমরা পাচ্ছি দিল্লি থেকে, সেটা হলো এদিন একদম হলফনামায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন যে ইডির বাজেয়াপ্ত করা কোনো নথি নিয়ে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র পার্টির কাজের সঙ্গে সংশ্লিষ্ট সংবেদনশীল গোপন নথি এবং ইলেকট্রনিক্স গেজেটস তিনি এনেছেন। কি বলবেন? সেটা জানবে, ইডি তো কোনো কিছুই সিজ করেনি, যা পেয়েছেন তো উনি তো নিয়ে এসছেন। ফলে সে যে আদালতে ডিসাইড হবে কি করেছে না কি করেননি। দেখুন আপনি কে ডিসাইড করার যে ওটা আমার দলের এক্সক্লুসিভ ডকুমেন্ট? আর কি নিষিদ্ধ দল নাকি? কি নিষিদ্ধ বস্তু নাকি যে মানে আপনি কেউ দেখতে পাবে না? যদি আপনার দল বলে যে আপনার দল হচ্ছে মানে দ্বিতীয় সর্বোচ্চ ইলেকট্রাল বন্ড পাওয়া দল, বিজেপির পরে, তাহলে আপনি একটি আঞ্চলিক দল এত টাকা ইলেকট্রাল বন্ড পেয়ে গেলেন, কালকে ইনভেস্টিগেশন যদি হয় তাহলে আপনার দলের নথিপত্র এটা সেটা দেখা হবে না? এটা কি বলতে চান যে দলের নথি মানে কেউ দেখতে পাবে না, কোনো ইনভেস্টিগেশনের অংশ হবে না? এটা কোথায় বলা আছে, কোন আইনে বলা আছে? আপনার কাল থেকে তো বলবেন পার্টি অফিস গুলো তাহলে লোকজনকে মার্ডার করবে, দিয়ে নিয়ে গিয়ে একটার পর একটা দাঁড় করিয়ে রেখে দেবে। না না, পার্টি অফিস কিছু করা যাবে না, কেউ ঢুকতে পারবে না, ইনভেস্টিগেশন হবে না।
এটা কখনো হতে পারে নাকি? ভারতবর্ষের আইন তাই? পার্টি অফিস মানে কি সবকিছুর ঊর্ধ্বে নাকি? আর পার্টির ডকুমেন্ট মানে সবকিছুর ঊর্ধ্বে নাকি? আইনের ঊর্ধ্বে? কালকে পার্টির ডকুমেন্টে যদি দেশ বিরোধী কোনো কাজ হয়ে থাকে, এরকম যদি কোনো খবর থাকে বা এরকম যদি প্রমাণ থাকে, কালকে যদি কোনো দুষ্কৃতি কারো দুষ্কর্ম করে কোনো পার্টি অফিসের ভিতরে, না না পার্টি অফিস বাবা আমি ঢুকবো না। পুলিশ বলবে? না কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সি বলবে? এইগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামায় ফিরদৌসদা একদম টু বি স্পেসিফিক লেখা হয়েছে যে ইডি অভিযানের আইনি বৈধতাই ছিল না, কয়লা চুরির টাকা যে প্রতীক জৈনের কাছে গিয়েছে তা আইনিভাবে প্রতিষ্ঠাই করতে পারেনি ইডি, ইডির সার্চ ওয়ারেন্টও প্রক্রিয়া মাফিক হয়নি। আরে কে ঠিক করবে যে কি মানে সেই ইনভেস্টিগেশন ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা উনি ঠিক করার কে? আর ইনভেস্টিগেশন কোথায় করবে সেটাকে ওনাকে বলে গিয়ে করতে হবে নাকি? তাহলে ইনভেস্টিগেশন সমস্ত ডকুমেন্ট রেখে দেবে নাকি? চোরেরা চোরেদের পারমিশন নিয়ে গিয়ে ইনভেস্টিগেশন করতে হবে নাকি? চোরেদের পারমিশন নিতে হয় না ইনভেস্টিগেশন করার সময়। চোরেরা আবার কি ইনভেস্টিগেশন ঠিক করবে? ঠিকঠাক ছিল না। দেখুন যা বলার কোর্টে বলবেন, কোর্টও ঠিক বুঝিয়ে দেবে নিশ্চিতভাবেই। আমি আশা করি এই ম্যাটার দ্রুততার সঙ্গে শেষ হবে। আপনারা চেষ্টা করবেন না অন্যভাবে ম্যাটারটাকে সেটেল করার, তাহলে দুর্ভোগ বুঝতে পারবেন, মানুষ তার দুর্ভোগ বুঝিয়ে দেবে। কিন্তু মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সর্বশেষ যে টাইমটা নিয়েছে এটা কিন্তু স্বাভাবিক আইনগত প্রক্রিয়া বলে আমার কাছে মনে হয়েছে। একদমই। কিন্তু স্যার রাজ্যের দাবি ইডির তল্লাশির পদ্ধতি আইনসম্মত নয়। সিআরপিসি এবং পিএমএলএ অনুযায়ী তল্লাশির কোনো ধারা ভঙ্গ হয়েছে কি? দেখুন ইডির কাছে পিএমএল অ্যাক্ট সেটা যে সাংবিধানিকভাবে বৈধ সেটা সুপ্রিম কোর্ট অ্যাডজাস্ট করেছে। পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী এই রাজ্যে যে ইনভেস্টিগেশন ইডি করছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন আউটসাইডার হিসেবে সেই ইনভেস্টিগেশন করার সময় সেখানে ঢোকার কোনো প্রকার অধিকার তার নেই, ছিল না। সেটা যদি না থাকে তাহলে তিনি সেখানে ঢুকলেন কি করে? শুধু ঢোকেননি, সেখান থেকে গিয়ে এভিডেন্স নিয়ে পালিয়ে এসছেন। এবং আমি বুঝতে পারছি না যে বেসিক্যালি এই ব্যাপারে ইডি সব থেকে ভালো এজেন্সি যারা বলতে পারবেন যে তারা এই যে ইনভেস্টিগেশন চলার সময় তারা কি এটি ভিডিওগ্রাফ করছিলেন? যদি ভিডিও, কারণ এটা ম্যান্ডেটরি, ফলে ভিডিওগ্রাফ যদি করে থাকেন তাহলে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘটিয়েছিলেন সেগুলো আদালতে সহজেই তারা দিতে পারবেন, প্রমাণ করতে পারবেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অপরাধ যে সংগঠিত হয়েছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা খুব সহজ হবে। আমি বলবো ফিরদৌসা যদি কোনো মুখ্যমন্ত্রী যদি পার্টি অফিসের নথি সংগ্রহ করেন সেটা কি প্রশাসনিক হস্তক্ষেপ না রাজনৈতিক অধিকার? দেখুন এটা বেসিক্যালি একটি দুষ্কৃতীদের করা কাজ, এটা দুষ্কর্ম, ডাকাতি করেছে। আপনার যদি ধরেন তর্কের খাতিরে ধরেও নি যে ওখানে আপনার দলের 4টে ডকুমেন্ট ছিল, মানে ওটাই ঠিক হয়েছে যে ইডির যেখানে আপনার দলের 4টে ডকুমেন্ট রাখা আছে সেখানে ইনভেস্টিগেশন করতে পারবে না। আর আপনার দলের 4টে ডকুমেন্ট যদি ইডি নিয়েও যায় আপনি পরবর্তীতে সেটা ছাড়িয়ে নিয়ে আসবেন। সেটা যদি এরকম কোনো ডকুমেন্ট দেখা যায় যেগুলো মানে একদম ক্লাসিফাইড ডকুমেন্ট, ক্লাসিফাইড ডাটা, তর্কের খাতিরে ধরে নিলাম একটা ক্লাসিফাইড ডাটা আছে, কি এমন নিষিদ্ধ ক্লাসিফাইড ডাটা ছিল বাবা? বলছে আমার প্রার্থী তালিকা ছিল। আরে ভাই তোমার প্রার্থী তালিকার নাম দুদিন পরে লোকে দেওয়ালে দেওয়ালে পাওয়া যাবে, যে দেওয়ালের নিচে লোকে অন্যান্য অনেক রকম কর্ম করে, সে নাই বা বললাম। আমি বলবো যদি ফিরদৌসা অনুমতি নিয়েই নথি সংগ্রহ করা হয়ে থাকে তাহলে এটাকে কি আইনত অবস্ট্রাকশন অফ ইনভেস্টিগেশন বলা যায়? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন এটা দুষ্কর্ম, এটা ডাকাতি। ও যা যা করেছে তাতে ডাকাতি সেকশন অ্যাড হওয়া উচিত, কারণ একাধিক জনকে নিয়ে গেছে, 5 জনের অধিক। ফলে সেখানে গিয়ে ডকুমেন্ট গুলো নিয়ে এসছেন, দুষ্কর্ম করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু অনেক পুরাতন হ্যাবিট। আপনি আজকে দেখছেন ফাইল চুরি, এর আগে তো অপরাধী চুরি করে নিয়ে চলে এসেছিল থানা থেকে। ফাইল চুরিতে আটকে দেয়নি, হাত পাকিয়েছে অপরাধী চুরি করে, পুলিশ মন্ত্রী হয়ে অপরাধী চুরি করতে চলে গেছে। বলছেন আবার নিজে আইনজীবী হয়ে দাঁড়াবেন, হ্যাঁ, আইনজীবী হয়ে দাঁড়ান মামলার মোড় কি ঘুরিয়ে দেবে? প্রথম কথা মানে এই ঘোড়াতেই গলদ হয়ে গেছে জানেন তো। আইনজীবী হতে গেলে অ্যাডভোকেট অ্যাক্টে তার নাম রেজিস্টার্ড থাকতে হবে, এবং আইনজীবী হিসেবে কেউ প্র্যাকটিস করতে পারে না যদি তিনি কোনো পার্মানেন্ট পদে থাকেন।
একজন মুখ্যমন্ত্রী তিনি কি করে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করবেন? দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলো আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেনি। এ কোন গণ্য মূর্খদের বোঝাবেন? আর একমাত্র, হ্যাঁ, নিশ্চিতভাবে যারা আপনার রোস্টারের নাম আছে, একজন রোস্টারের নাম থাকতেই পারে। আপনি ধরুন যদি অ্যাডভোকেট অ্যাক্টের তিনি রেজিস্টার করেন, তার নাম আছে, কিন্তু তারপর মানে এই নয় যে তিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন যদি তিনি পার্মানেন্ট কোনো পদে থাকেন। বিডিও, ধরেন একজন বিডিও, একজন এসডিও, একজন ডিএম, তার এলএলবি ডিগ্রি থাকতে পারে, তার এলএলবি ডিগ্রি থাকার পরে সে নাম রেজিস্টার থাকতে পারে অ্যাডভোকেটের, কিন্তু তিনি যখন পার্মানেন্ট পদে থাকবেন তখন তিনি প্র্যাকটিস করতে পারবেন না। এটা আইন। ফলে এইগুলো দেখুন, এগুলো বাজার গরম করার জন্য বলা ভালো, কিন্তু বাস্তব ভিত্তি নেই। আপনি ইন পার্সন নিজের নামে মামলা ইন পার্সন নিজে দাঁড়াতে পারেন, কোর্ট গভর্নমেন্ট ছাড়া, মানে একজন আইনজীবীর অ্যাটায়ার ছাড়া। ফলে দেখুন, মানুষজনকে এই যে উনি যে বেসিক্যালি পরিমণ্ডলটা তৈরি করতে চাইছেন, এটা কিসের? উনি বেসিক্যালি বলেছিলেন এসআইআর হবে না, উনি জানতে থাকেন। উনি বেঁচেও আছেন, অথচ এসআইআর হয়ে গেছে, দিয়ে মানুষগুলোকে মেরে দিচ্ছে। এই এই যে উনি দেখাচ্ছে না মানুষ মারা গেছে, এই মৃত্যুর জন্য দায়ী তো মমতা ব্যানার্জি নিজে। উনি তো বলেছেন উনি বেঁচে থাকতে এসআইআর হবে না। আজ মানুষ মরছে, মমতা বেঁচে আছে। উনি তো নিচে নিয়ে গেছেন সব মৃত বাড়ির লোকজন। উনি বলেছিলেন এসআইআর হলে উনি জ্যান্ত থাকতে এসআইআর করতে দেবে না। এখন উনি জ্যান্ত আর মানুষ মরছে। এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন আজই। একদম বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন তারা চান জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট হোক। কি বলবেন? দেখুন, উনি এখন হাওয়া গরম করতে গেছে। উনার এই যে গোটা ইনফ্রাস্ট্রাকচার, উনার ডিএম, উনার বিডিও, উনার এসডিও, উনার বিডিও অফিস, উনার এসডিও অফিস, উনার ডিএম অফিস, গোটা রাজ্য সরকার ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার হলো, নির্বাচন কমিশন সেটাকে ব্যবহার করে মানুষকে হয়রানি করলো। ওর দায় মমতা ব্যানার্জির না? মমতা ব্যানার্জি কবে থেকে গুটকাল হয়ে গেল? এনুমারেশন ফর্ম টুক করে গিয়ে ফিল আপ করে চলে আসছে। গুড গার্ল। উনি সবার আগে টুক করে নির্বাচন কমিশন চাইলো, টুক করে সব কর্মচারী দিয়ে এলো। গুড গার্ল। আর যখন ওনার দলের প্রার্থী তালিকা ইডির হাতে চলে যাবে বলে, তখন ব্যাড গার্ল হয়ে সেখান থেকে আইন ভঙ্গ করে নিয়ে ফাইল চুরি করে নিয়ে পালিয়ে এলেন। আপনি আপনার ওই সব চারিপাশে ঘুরে বেড়ায়, যাদের সিবিআই সেই সময় ডেকেছিল, মনে আছে নিশ্চিতভাবে, গ্রেপ্তার করেছিল, চলে গেছিলেন সিবিআই এর দপ্তরে, রিজার্ভ প্যালেসে। তখন ব্যাড গার্ল ছিলেন, এখন গুড গার্ল হয়ে গেছে। কেন? না, সাধারণ মানুষ যখন ডাক পাবে, তারা যখন হয়রানির শিকার হবে, তখন আপনি গুড গার্ল হয়ে যাবেন, দিয়ে তাদেরকে হয়রানি করতে দেবেন। এই আপনার বিডিও, আপনার এসডিও, আপনার ডিএম, আপনার ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে মানুষজন হয়রানির শিকার হবে, তখন আপনি গুড গার্ল। আর যখন আপনার স্বার্থে আঘাত লাগবে, যখন আপনি থানা থেকে অপরাধী ছাড়িয়ে আনবেন, যখন আপনি সিবিআই অফিসে গিয়ে, নিজাম প্যালেসে গিয়ে হাজির হবেন, ইডি তদন্ত চলাকালীন আইন ভঙ্গ করে গিয়ে ফাইল নিয়ে আসতে পারেন, তখন আপনি ব্যাড গার্ল হয়ে যাবেন। অথচ মানুষের প্রয়োজনে তখন আপনি গুড গার্ল হয়ে যাবেন। এইটা এইটা মানুষ বুঝতে পেরেছে যে আমি নিজের স্বার্থে উনি ব্যাড গার্ল হতে পারেন, কিন্তু আইন ভঙ্গ করতে পারেন, কিন্তু মানুষের স্বার্থে উনি একদমই কাজে আসবেন না। উনি মানুষের বিরোধিতা করার জন্য, মানুষকে হয়রানি করার জন্য, মানুষকে নির্যাতন করার জন্য উনি তখন গুড গার্ল সাজবেন। একদম আমার সেই ছোট্ট দুটো প্রশ্ন আপনার কাছে। ফিরদৌস দা, এক কাপড়ে মুখ্যমন্ত্রী একদম যে বঙ্গভবন চলে গেলেন, কি বলবেন সে নিয়ে? মুখ্যমন্ত্রী দিল্লিতে যে ভূমিকা, অন্যদিকে 10 কিলোমিটার দূরে এই সুদূর এই কলকাতা শহরে আনন্দপুরে অগ্নিবিধ্বংস এলাকায় মুখ্যমন্ত্রী কাপড় বদলিয়ে যাওয়ারও প্রয়োজন মনে করেননি। কি বলবেন? দেখুন, আমি একজন ভদ্রমহিলা, কি কাপড়, এক কাপড়, আমার মাও একই কাপড় পরে। তিনি তো বলছেন সবাই সবাই মানে যিনি শাড়ি পরেন, তিনি একটাই শাড়ি পরেন। আমি খুব মানে আমি একটাও মহিলাকে দেখিনি যে একসাথে দুটো শাড়ি পরে, বলে একটাই তো কাপড় হবে। আপনি দেখেছেন দুটো শাড়ি পরে? আমি তো দেখিনি, অন্তত আমার মা তো পরে না। তো যাই হোক, তো সেটা কথা নয়। দেখুন, আসলে উনি যেটা করেছেন সেটা হচ্ছে ভিকটিম কার্ড প্লে করে উনি ওনার রাজনীতিটাকে পুষ্ট করেছেন। উনি বিরোধী নেত্রী ছিলেন, আমি ভিকটিম, এটা দেখিয়ে ওনার ভিকটিম কার্ড প্লে করে উনি রাজনীতিতে উঠে এসছেন।
ফলে উনি কি সেই সময় বিরোধী নেত্রী থাকা অবস্থায় রাজ্য সরকারের সাথে বিরোধিতা করে ভিকটিম কার্ড প্লে করেছেন, আর একটা শক্তিধর একটা শক্তির সঙ্গে লড়াই করেছেন। আবার এখন উনি রাজ্য সরকারের ক্ষমতায় রয়েছেন, তাই কেন্দ্রের সরকারের সাথে নির্বাচন কমিশনের সাথে লড়াই করে ওনাকে ভিকটিম কার্ড প্লে করতে হবে। আর উনি গেছেন দিল্লি অন্য উদ্দেশ্যে। উনি যদি কোনো প্রকারে একবার রাষ্ট্রপতি শাসন নিয়ে আসতে পারেন, একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি তৈরি করাতে পারেন, তাহলে ভোটের আগে ওটাই ওনার জন্য ট্রাম্প কার্ড হয়ে যাবে। ট্রাম্প কার্ড হয়ে যাবে। উনি এখন নিজের ট্রাম্প কার্ড খুঁজতে গেছেন দিল্লিতে, যে রাষ্ট্রপতি শাসনের ওই ট্রাম্প কার্ড আনতে গেছে, যেটা পেলে উনি এবারের ভোটে আবার বাজি মাত করে দেবেন। উনি এর আগের বাজি মাত করেছিলেন সিএ দিয়ে, এবারের বাজি মাত করতে চান এসআইআর দিয়ে, কিন্তু উনি ট্রাম্প কার্ডটা পাচ্ছে না। মানুষ তো বুঝে গেছে যে বেসিক্যালি এসআইআর হয়েছে বেসিক্যালি এই জন্যই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সহযোগিতা না করতো, নির্বাচন কমিশনের বাপের ক্ষমতা ছিল এরকম করে হয়রানি করা। মমতা ব্যানার্জি সহায়তা করেছে বলেই নির্বাচন কমিশন মানুষকে হয়রানি করেছে। যদি যদি মেরুদণ্ড সোজা রাখা যদি মুখ্যমন্ত্রী হতো, আমার কর্মচারী ব্যবহার করে তুমি নির্বাচন কমিশন তুমি মানুষকে হয়রানি করছো, নির্বাচন কমিশন বাপার ক্ষমতা ছিল ইয়ে করবে। যদি মেরুদণ্ড সোজা থাকা কোন মুখ্যমন্ত্রী হতো, নির্বাচন কমিশনকে এই হয়রানি করতে দিত? কারণ মেরুদণ্ড নেই, নিজের কর্মচারীদের ব্যবহার করে মানুষকে হয়রানি করে যাচ্ছে। জানে যে বেসিক্যালি এটা কে করাচ্ছে, এর বিরুদ্ধে কিছু বলতে গেলে এটা যদি হয়রানি মানুষকে না করায়, ঘাট চেপে ধরে জেলে পড়বে, ওই ভয়ে করেছে। যদি মেরুদণ্ড সোজা থাকতে বলতো, আমার কর্মচারী, আমার ভিডিও, আমার এসডিও, আমার ডিএম, এদেরকে দিয়ে মানুষকে হয়রানি করাতে দেবো? শুধুমাত্র ভয়ে করেছে মমতা ব্যানার্জি। একদমই ঠিক। তো আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, 10ই ফেব্রুয়ারি শুনানিতে আদালত আগে কোন বিষয়টা দেখবে বলে আপনার ধারণা? আপনি একদম প্রাজ্ঞ আইনজীবী, মানে মেইনটেনেবিলিটি না মেরিটস? ইডির আবেদন যদি খারিজ হয় তদন্ত সব অপেক্ষা করুন, আপনি অপেক্ষা করছেন, আমি অপেক্ষা করি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাসাদে পড়বেন, এটুকু বলতে পারি।